পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে ব্লকেট কর্মসূচি বিডিআর পরিবারের মুক্তি ও চাকরি পুনর্বহাল দাবি সরকারের ভূমিকায় ক্ষোভ। আজকে থেকে 16 বছর ধরে যারা আমরা বিচার করতেছি, এই দায়ভারটা কার? এই দায়ভারটা কি আমাদের? কোথায় হবে? সরকার কোথায় নির্ধারণ করবে? পুড়ে যাওয়ায় অস্থায়ী আদালতের বিচার কাজ স্থগিত। 10 ঘন্টা পর বকশীবাজার সড়ক ছাড়ল আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি শেষ। আরেক আসামি আবেদন না করায় পরবর্তী শুনানি 14 জানুয়ারি। ভাঙ্গারির দোকান থেকে মিলল চট্টগ্রাম আদালত থেকে নিখোঁজ হওয়া মামলার নথি। সিসিটিভি ফুটেজ দেখে আটক এক। ভারতের কাঁটাতারের বেড়া নিয়ে সীমান্তে উত্তেজনা। বিজিবির সাথে যোগ দিয়েছেন নাগরিকরাও। সুনামগঞ্জে বিএসএফ এর গুলিতে একজনের মৃত্যু। এবং ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। প্রাণহানি 6, 11,000 হেক্টর এলাকা ছাই। তীব্র বাতাসে বাগে আনা যাচ্ছে না আগুন। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে বিস্তারিত। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে বিডিআর পরিবারের সদস্যরা। পিলখানা হত্যাকাণ্ডে আটক নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি সহ 3 দফা দাবি জানান তারা। অভিযোগ, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করছে অন্তর্বর্তী সরকার। এই আন্দোলনে সমর্থন জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পিলখানা হত্যাকাণ্ডে আটক বন্দীদের পরিবারের সদস্যরা। 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানান তারা। আজকে আমাদের শত শত বিডিআর সদস্য জেলখানার প্রকোষ্ঠে ধুকে মরছে। আমরা এখানে অবস্থান নিয়েছি। আমাদের জেলবন্দী সকল বিডিআর ভাইদেরকে মুক্ত না করে আমরা ঘরে ফিরব না। সাথী ভাই যাদের বিনা দোষে জেলে আছে তাদের নিঃস্বার্থভাবে মুক্তি চাই এবং আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ চাই। আমরা সারাদিন ছিলাম, আজকে সারা রাত্রি ছিলাম, এখন আজকেও থাকবো ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি দেওয়া না মেনে নেয় ততক্ষণ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। না পূরণ হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। এরপরেও যদি দাবি পূরণ না হয় আমরা মৃত্যুর কোলে ঠেলে দেব। বৃহস্পতিবার বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে শিক্ষার্থীরা বাধা দেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করে বিডিআর পরিবারের সদস্য আব্দুল্লাহ আল মামুন শাকিল। তার অভিযোগ, বিডিআর পরিবারের সদস্যদের ছাত্রদের মুখোমুখি করে দেওয়ার পায়তারা চলছে। আমরা কোন ষড়যন্ত্র দেখতে চাই না। আমরা এই জুলাই বিপ্লবী ছাত্র জনতার মাধ্যমে যে সরকার, আমরা যেই অন্তর্বর্তী সরকার পেয়েছি, সেখানে কোনো ষড়যন্ত্র দেখতে চাই না। কেউ যদি ষড়যন্ত্র করতে চায়, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য 18,000 বিডিআর সদস্য পরিবার, 18,000 বিডিআর সদস্য আছে এবং ছাত্র জনতা থেকে শুরু করে প্রত্যেক স্তরের মানুষজন আছে। ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে বলেন, সরকার বিচার কাজ বিলম্ব করার জন্যই নানা রকম প্রহসন করছে। এইখানে যারা ন্যায় বিচার প্রত্যাশী বিডিআর এবং বিডিআর পরিবারের সদস্য আছেন, তাদের সাথে স্পষ্ট রাষ্ট্রীয় প্রহসন করা হয়েছে। যদি এই বিচারের নামে কোনো টালবাহানা করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব। সরকারের পক্ষ থেকে কার্যকর সমাধান না পেলে বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন পরিবারের সদস্যরা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের বাধা এবং এজলাস পুড়ে যাওয়ায় পিছিয়ে গেল বিডিআর হত্যা মামলার শুনানি। বুধবার ভোররাতে লাগা আগুনে পুড়ে যায় অস্থায়ী আদালতের এজলাস সহ পুরো ভবনটি। এর আগে বুধবার মধ্যরাতে আদালত বসছে এমন খবরে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। রাস্তায় আগুন জ্বালিয়ে বাঁশ ফেলে অবরোধ করেন তারা। বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার জামিন শুনানি হওয়ার কথা ছিল আজ, তবে কোনোভাবেই আলিয়া মাদ্রাসার মাঠে আদালত বসতে দেবে না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে পরবর্তী শুনানির তারিখ দ্রুত জানানো হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বিচারক এলেও ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে নির্মিত বিশেষ ট্রাইব্যুনালে হয়নি বিডিআর হত্যাকাণ্ডের শুনানি। বৃহস্পতিবার দুপুর 12:15টায় আসেন বিচারক ইব্রাহিম হোসেন। পথে কয়েক দফা বাধার মুখে পড়েন শিক্ষার্থীদের। পরে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের কড়া নিরাপত্তায় পরিদর্শন করেন পুড়ে যাওয়া অস্থায়ী আদালত।
গাড়িতে বসেই কথা বলেন উভয় পক্ষের আইনজীবীদের সঙ্গে। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সার্বিক দিক বিবেচনায় স্থগিত করা হয়েছে শুনানি কার্যক্রম। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে, আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন, সেখানে আলোচনা করে আজকেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ, এবং এটা চেষ্টা করা হবে দ্রুততম সময়ের ভিতরে এটা তারিখ নির্ধারণ করার জন্য। এদিকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সরকার এখনো দায়িত্বশীল আচরণ করছেন না বলে অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। এই জিনিসটা পরিষ্কার যে আজকে যারা ভেতরে আছেন, নিগৃহীত হচ্ছেন, জেলে আছেন, তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না। এটা জেনেও আজকে আমরা পতিত সরকারের পরিবর্তিত একটি নতুন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নতুন প্রসিকিউশন আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন। এর আগে মাদ্রাসা মাঠে বিচার কার্যক্রম শুরু হচ্ছে এমন খবরে রাতভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সকাল থেকে রাস্তা বন্ধ করে কাউকে ঢুকতে দেয়নি তারা। 10টার দিকে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে প্রবেশ করলেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নিজেদের মাঠে কোনোভাবেই বিচার কার্যক্রম চালাতে দিবেন না বলে জানান তারা। আমাদের মাঠকে নার্সিং করে আমাদের একাডেমিক এবং হল কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায় তার সিদ্ধান্ত আমরা নিব। মাঠ আমাদের আলিয়ার মাঠ কিন্তু তারা স্বৈরাচারীভাবে এবং তারা ক্ষমতার অপব্যবহার করে কিন্তু তারা নিতে চাচ্ছে। সেই জায়গা থেকে আমরা কোনোভাবেই আমাদের মাঠকে তাদের হাতে দিব না এবং দিচ্ছি না। আমি কয়েকবার এখান দিয়ে যখন ওই দিক থেকে ভিতরে আসার চেষ্টা করতাম তখন কিন্তু আসতে পারতাম না। ওই দিকেও পুলিশ প্রশাসন থাকতো, এদিকে পুলিশ প্রশাসন থাকতো। এদিকে ভোর 4:30টার দিকে আদালতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তবে রাস্তায় নানা প্রতিবন্ধকতা থাকায় সময় মতো পৌঁছানো যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এসে দেখেছি যে এখানে কিছু কিছু জায়গায় ধোঁয়া আছে, আর তেমন কিছু দেখি নাই। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করার পরে আমরা এখানে আসছি। আসার পরে ভিতরে আর ঢোকার মতো পরিবেশ ছিল না। তবে কখন কিভাবে আগুনের সূত্রপাত হলো সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 10 বছরের দণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ। এই মামলার আরেক আসামি আপিল না করায় রায়ের দিন পিছিয়ে 14 জানুয়ারির দিন ঠিক করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে টানা 3 দিন শুনানি হয়। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, বেগম জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেননি, তিনি ট্রাস্টের কোনো সদস্যও না। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে দণ্ডিত করা হয়েছে। মামলার শুনানি শেষে রায় ঘোষণার আগ মুহূর্তে আরেক আসামি কাজী সালিমুল হক কামালের আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে রায়ের দিন পিছিয়ে যায়। 2018 সালে খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে হাইকোর্ট 10 বছরের দণ্ড দেন। শেখ হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট রাষ্ট্রপতি খালেদা জিয়াকে এই মামলার সাজা মওকুফ করে দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও 10 বছরের কারাদণ্ড দেয়া হয়। উইদাউট এনি তথ্য প্রমাণ কোনো কিছুই ছিল না এই নিম্ন আদালতের জাজমেন্টের মধ্যে। তারপরেও আপনার হাইকোর্ট বিভাগ, এটা অত্যন্ত দুঃখের বিষয়, ঘৃণার বিষয়। দেশের সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের আসে আস্থা নিয়ে যে এখানে বিচার পাবে, কিন্তু সেখানে বিচারের নামে অবিচার হয়েছে। সলিমুল হক কাজী কামালের একটি অ্যাপিল পেন্ডিং থাকার কারণে আইনগত ত্রুটি হতে পারে, সেই কারণে আজকে কোনো আদেশ পাওয়া হয় নাই। মিথ্যাভাবে অন্যায়ভাবে সাজা দিয়ে সেই সাজাটাকে 10 বছর করা হয়েছে, এবং 10 বছর যখন সাজা এনহ্যান্স করে তখন একতরফা শুনানি হয়েছিল। 2008 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ার এবং 153 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই ঘটনার সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা 2টি অভিযোগ জমা দিয়েছেন দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান। এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। অভিযোগ প্রসঙ্গে সালাউদ্দিন খান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে সারা দেশে বিএনপি নেতা কর্মীদের ক্রসফায়ারে হত্যা করা হয়।
এই হত্যাকাণ্ডের জেলা ও উপজেলা ভিত্তিক তালিকা জমা দিয়েছে বিএনপি। এছাড়া বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 153 জন কর্মীদের গুমের ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে বলে জানান আইনজীবী। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই 245 পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগ এবং 153 গুমের ঘটনায় 20 পৃষ্ঠার অভিযোগ জমা দিয়েছে বিএনপি। 2008 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার, অবৈধ সরকার, এই যে আমাদের বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা এবং দলকে শূন্য করা, এরই আমরা আজকে 2276 জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। এখানে আসামির যে সংখ্যার বিষয়ে কথা বলা হয়েছে, যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রসফায়ার দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। আসামির সংখ্যাটা আমরা অজানা রেখেছি। খাদ্য, স্বাস্থ্য, অবকাঠামো সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী তুরস্ক বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই কথা বলেন তিনি। এতে বাংলাদেশ তুরস্ক অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। বশিরউদ্দিন জানান তুরস্ক বাংলাদেশে অস্ত্র রপ্তানি করতে আগ্রহী। এ সময় রমজানে পণ্যমূল্য নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমদানি বাড়িয়ে চালের দাম কমানোর চেষ্টা করছে সরকার, কিন্তু রাতারাতি দাম কমানোর আলাদিনের চেরাগ সরকারের হাতে নেই। আমরা যদি তাদের জন্য বিশেষায়িত কোনো ইকোনমিক জোনও প্রতিষ্ঠা করতে হয়, আমাদের যদিও বেশ কিছু ইকোনমিক জোন অলরেডি ইন ফাংশন, তো সেগুলো সহ প্রকল্পগুলোর মধ্যে অংশগ্রহণ করতে চান সেই বিষয়ে আমরা ওনাদেরকে জানিয়েছি। চাল আমদানিতে প্রায় 63% মতো আমদানি শুল্ক ছিল, যেটাকে আমরা 3%-এ নামিয়ে নিয়ে এসেছি। আমনের ভরা মৌসুম এই মুহূর্তে চলছে, আমাদের এপ্রিল নাগাদ বোরো ধান আসবে। সো আমরা আশা করি যে এখন থেকে এপ্রিল মানে আগামী 3 মাস বাজারের যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এছাড়া অন্য কোনো পণ্যে আমার জানা মতে তেমন কোনো অসঙ্গতি নেই বলে আমার ধারণা। 43তম বিসিএস এর প্রকাশিত গেজেট থেকে বাদ পড়া 227 জনের বেশিরভাগই পুনর্তদন্তের পর চাকরিতে যোগদান করতে পারবেন বলে জানান জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানান। 43তম বিসিএস এর গেজেট হয়েছে, 15 তারিখে যোগদান করবেন তারা। পর্যালোচনায় কিছু লোকের নাম বিবেচনা করার জন্য আজকের মিটিং হচ্ছে। আজকের মিটিংয়ে দেখা গেল তারা 227 সালে সর্বশেষ যারা মেডিকেল বাদ দিয়ে, মেডিকেলে স্বেচ্ছায় অনেকে আসেনি, তারা চাকরি করবে না। কিন্তু 227 জনকে দিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। সাভারে অ্যাম্বুলেন্স ও 2 বাসের সংঘর্ষে আগুনে পুড়ে মারা গেছে নারী ও শিশু সহ 4 জন। বুধবার দিবাগত রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের আরোহী বলে জানায় ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়া মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দেওয়ান ইমনের রিপোর্ট। বুধবার দিবাগত রাত 2টার দিকে গুরুতর রোগী নিয়ে ঢাকার পথে ছুটে যাওয়া একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় সড়কের আইল্যান্ডে ধাক্কা খায়। এ সময় পেছনে থাকা ঝুমুর পরিবহন গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটিকে।
এতে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার ফেটে যাওয়ায় মুহূর্তেই দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্স ও ঝুমুর পরিবহনে। এরপর দুর্ঘটনা কবলিত ঝুমুর পরিবহনকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস। এতে আগুন ধরে যায় এ বাসটিতেও। আগুনে পুড়ে মারা যায় অ্যাম্বুলেন্সের 4 আরোহী। এই যে গাড়ির ড্রাইভার, সে হয়তোবা এই রাস্তা চেনেও না, জানেও না, কারণ এখানে আইসে ধাক্কাটা লাগাইছে। এটা ধাক্কা লাগার সাথে সাথে এর পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়ে নামছে, অনেক লোক হতাহত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। আমরা জানলা ভাঙি বাইরে হয়েছি, কারো ঠ্যাং বা হাত চিরা গেছে। গাড়িতে আগুন ধরেছে, আমি জাল না দিয়া নাক দিছি ঝাঁপ, নাকে আমি ব্যথা পেয়েছি আর হাতে। দুর্ঘটনার কারণে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট বাস থেকে আহত অবস্থায় 7 জনকে উদ্ধার করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও অ্যাম্বুলেন্সে থাকা কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। আমরা 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই। অ্যাম্বুলেন্সের ভিতরে 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। বাস দুটির চালকের এখনো কোনো খোঁজ পায়নি পুলিশ। পুড়ে যাওয়া 2 নারী, 1 পুরুষ ও 1 শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। সীমান্তে বিভিন্ন এলাকায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে এখনও বিরাজ করছে উত্তেজনা। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক বাংলাদেশি যুবকের। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ঘিরে এখনও থমথমে অবস্থা। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপু রিপোর্ট। সীমান্তে বিভিন্ন এলাকায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা বিরাজ করছে কয়েকদিন ধরেই। এর মধ্যেই বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার মাসিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয় সাইদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের। পরিবারের দাবি, সাইদুল বিকেলে সীমান্ত এলাকায় গরু চড়াতে গিয়েছিলেন। গরু আনতে নোম্যান্সল্যান্ডের কাছাকাছি পৌঁছালে বিএসএফ হঠাৎই গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। উদ্ধার করতে যখন গুলির শব্দ শুনছি আমরা, তখন মানুষ দূরে দূরে করে যাওয়ার পরে গুলি চলে গেছে। তারপর আমরা তৎকালীন জায়গা তাদের। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ঘিরে এখনও থমথমে অবস্থা। বুধবার সন্ধ্যায় তৃতীয়বারের মতো পতাকা বৈঠকের পর কাজ বন্ধ রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এরপর থেকে সতর্ক অবস্থানে আছে বিজিবি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। বৃহস্পতিবার সকালেও বাংলাদেশি নাগরিকদের কয়েকজনকে সীমান্তে অবস্থান নিতে দেখা যায়। এর আগে গেল রোববার সকালে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। মঙ্গলবার আবারও একই চেষ্টা চালায় বিএসএফ। বুধবার নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2025 সালে হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন কোটা 500 জন বহাল রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাব। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে হাবের সদস্যরা কথা বলেন। তারা জানান, সৌদি সরকারের তাদের নীতিমালা অনুযায়ী এজেন্সি প্রতি 500 জন হজ যাত্রী নিয়ে লিড করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু গত 4 জানুয়ারি ধর্ম মন্ত্রণালয় এজেন্সি প্রতি 1000 জনের লিড করার জন্য নির্দেশ প্রদান করেন, যা সম্পূর্ণরূপে অযৌক্তিক ও অসম্ভব। এক্ষেত্রে সৌদি সরকারের পদক্ষেপের সঙ্গে যদি দেশের আইন সাথে সাংঘর্ষিক হয়, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তার সমাধান করা সরকারের দায়িত্ব। সংবাদ সম্মেলনে হাব সদস্যরা নির্ধারিত 500 জনের কোটা বহাল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। ধর্ম মন্ত্রণালয় হতে লিড এজেন্সি মালিকদের ইসলামিক ফাউন্ডেশনে সভা করে ডেকে নিয়ে এজেন্সি প্রতি 1000 লিড করার জন্য নির্দেশ প্রদান করে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অসম্ভব বটে।
পবিত্র ফরজ ইবাদত শুদ্ধভাবে হজের কাজসমূহ সম্পূর্ণ পালনে একজন ব্যক্তির মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পাদন করা ব্যবস্থা করা প্রায় অসম্ভব। ধর্ম মন্ত্রণালয় বা আমাদের সরকার যে প্রতিষ্ঠিত করেছেন যে 500 কোটা থাকবে এবং সে 500 কোটা বহাল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সুষ্ঠু সুন্দর বহাল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।